সকাল সকাল ঘুম থেকে উঠে রাফসা নামাজ আদায় করে নেয়। আজ আর পড়তে বসেনি। নিচে গিয়ে নিজের জন্য 1 কাপ গরম গরম কফি বানিয়ে নিল। কফির কাপ নিয়ে সোজা ছাদে চলে যায়। চারিদিকে লাল আভা ফেলছে পাখির কিচিরমিচির। কফির কাপে চুমুক দিয়ে আবেশে চোখ বন্ধ করে ফেলল রাফসা। মাথা ব্যথা বোধহয় এক নিমিষেই হাওয়া। কফি খাওয়ার মাঝেই হাতে থাকা ফোনটা বেজে উঠল শব্দ করে। রাফসা ফোন চোখের সামনে ধরে দেখল সাইমা ফোন দিয়েছে। এত সকালে সাইমার ফোন দেখে ভ্রু কুঁচকে যায় রাফসার। ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল। রেলিংয়ের ওপর রাখতে ওপাশ থেকে সাইমার কণ্ঠ ভেসে আসে। এই শালি, কোথায় তুই? কোনো খবর নেই। কোচিংয়ে আসিসনি কেন? রাফসার বিরক্তির নিঃশ্বাস ফেললে বলল, তোর জামাইয়ের কোলে আছি শালি, তুই উঠবি? সাইমা ওপাশ থেকে হাই হুতাশ করে উঠল। আল্লাহ, আমার জামাইয়ের কোলে কি করিস? তুই থাকবি তোর উদ্যান ভাইয়ের কোলে। আমার এত বড় সর্বনাশ করিস না বোন, আল্লাহর গজব পড়বে। তাড়াতাড়ি নেমে যা কোল থেকে। রাফসা সাইমার কথা শুনে চোখ মুখ কুঁচকে বলে, ইয়াকথু, ওই খচ্চরের কোলে জীবনেও উঠব না। আমার এত সুন্দর মুডের উপর গজব ঢাললি কেন? কি করেছি আমি আবার? এই সাত সকালে উষা আপুর ভাইয়ার কথা তুললি কেন? কোনো সাইমা মুখ বাঁকায় ওপাশ থেকে। উষা আপুর ভাইয়ার জন্য যে কলিজা কোরবানি দিয়েছ সোনামণি, তা কে বলবে শুনি? এখন আর ভালো লাগে না তোমার উষা আপুর ভাইকে? বিরক্তিতে চিবুক শক্ত হয়ে গেল রাফসার। এত সুন্দর স্নিগ্ধ শোভন পরিবেশে মেজাজ বিগড়ে দিল সাইমাটা। চুপ করবি তুই? আজ সারাদিন কেমন কাটে আল্লাহ জানে। সাত সকালে উষা আপুর ভাইয়ার কথা তুললি আমার কানের কাছে। চোখের সামনে দেখলে আরও রাগ ওঠে। ওয়েট, চোখের সামনে দেখলে আরও রাগ ওঠে মানে কি? কাকে চোখের সামনে দেখেছিস? রাফসা কফির কাপে চুমুক দিয়ে বলে উঠল, যার কথা বলে আমার মুডের 13টা বাজিয়ে দিচ্ছিস। সাইমা অবাক হয়ে বলে উঠল, মানে উদ্যান ভাইয়া দেশে? রাফসা সংক্ষিপ্ত উত্তর দিল, হুঁ। রাফসার কথায় যেন অবাকের রেশ বাড়ে সাইমার। ওরা এখনও জানে না উদ্যানের দেশে ফেরার কথা। রাফসা বলেইনি। কবে এসেছে ভাইয়া? 9 দিন আগে। 9 দিন আগে মানে? সাইমা যেন সাত সকালে শক খাচ্ছে। 9 দিন হলো এসেছে? রাফসা একটাবার কাউকে বলল না। এতদিন হয়েছে বলিসনি কেন? তোর কোন জিনিসে ভাগ বসাতাম শুনি? রাফসা নির্বিঘ্নে বলে উঠল, আমার জিনিস কখনো ভাগ করি না। যেটা আমার সেটা আমারই, আর তা যদি হয় প্রিয় জিনিস। ছাতার মাথার কথা বুঝি না। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। তোর উদ্যান ভাইয়ের বিয়ে কবে? রাফসা ঠোঁট বাঁকিয়ে হাসল। ওনার কপালে বিয়ে নেই, উনি সিঙ্গেলেই মরবে সারা জীবন। তৎক্ষণাৎ একটা ভারী কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। আপনাকে কে বলেছে আমি সিঙ্গেল মরব? রাফসা পেছন ফিরে উদ্যানকে দেখে থতমত খেয়ে যায়। এই লোক জিন নাকি সব জায়গায় হাজির হয়ে যায়? উদ্যান ঝিম করেছে। উদ্যানের পরনে আছে একটি হালকা ধূসর রঙের স্লিভলেস জিম টি শার্ট, যা শরীরের সাথে খুব সুন্দরভাবে লেগে আছে। টি শার্টের হাতা না থাকায় তার বাহুর শক্ত পেশিগুলো স্পষ্ট বোঝা যায়। নিচে সে পরেছে কালো রঙের জিম ট্র্যাক প্যান্ট, যা হাঁটু পর্যন্ত একটু ঢিলেঢালা কিন্তু নিচের দিকে ফিটিংস। প্যান্টের পাশে সাদা রঙের সরু ট্রাই আছে, যা তাকে আরও স্পর্শী লুক দিয়েছে। হাতে একটি কালো জিম গ্লাভস আছে, যাতে ডাম্বেল বা বারবেল ধরতে সুবিধা হয়। রাফসা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে উদ্যানের পানে। অন্যরকম ড্রেস আপে দেখল আজ। রাফসাকে কথা বলতে না দেখে উদ্যান চোখ তুলে তাকায়। ততক্ষণে সাইমা হ্যালো হ্যালো করে বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছে। রাফসাকে নিজের পানে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, ম্যাডাম, আমাকে দেখা হলে প্রশ্নের উত্তরটা দিন। ঘোর কাটে রাফসার। ছ্যা, কি জঘন্য ব্যাপার! এতক্ষণ রাফসা তাকিয়েছিল এ লোকের পানে। মনে নিজেকে ধিক্কার জানায় রাফসা। উদ্যান ফের গম্ভীর কণ্ঠে শুধায়, আমাকে দেখলে আপনার মুডের 13টা বেজে যায়। আপনার মুড এত চেঞ্জ হয় কেন ম্যাডাম? আবার পেছনে তো বলেন আমি গিরগিটির চেয়েও বেশি মুড চেঞ্জ করি। দিস ইজ নট ফেয়ার। আপনার বেলায় 16 আনা, আমার বেলায় 1 আনাও না। ভেরি ব্যাড ম্যাডাম। রাফসা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলে, সেই কখন থেকে আপনি ম্যাডাম শুরু করেছেন? আপনাকে না বলেছি ছোট বোন বলে ডাকবেন, সাথে তুই?
আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার বয়সে বড় মনে হয়? রাফসার কথায় ভ্রু কুঁচকে যায় উদ্যানের। এতক্ষণ যাবৎ অন্যদিকে তাকিয়েছিল উদ্যান। রাফসার উপর থেকে নিচে পুরো একবার অবলোকন করে। উদ্যানের এমন দৃষ্টিতে থতমত খেয়ে যায় রাফসা। উদ্যান রাফসাকে আরেকবার পরখ করতে করতে বলে, পারফেক্ট, বড়ই তো মনে হয় ম্যাডাম। রাফসা অবাক হয় উদ্যানের কথায়। নিজের দিকে একবার তাকিয়ে চোখ মুখ কুঁচকে মৃদু চেঁচিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন বাই পারফেক্ট? অসভ্য লোক একটা। এই চুপ, নোংরা মনের নোংরা মানুষ। আমি হাত পায়ের কথা বলেছি। রাফসা থমথমে অবস্থায় দাঁড়িয়ে গেল। মাথা কাটা গেল এই লোকের সামনে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফসা। হঠাৎই হাতে টান পড়ল। রাফসার হাতে থাকা কফির কাপ এখন উদ্যানের হাতে স্থান পেয়েছে। রাফসা বুঝতেই পারল না ব্যাপারটা। ততক্ষণে উদ্যান চুমুক বসিয়েছে। রাফসা চোখ বড় বড় করে তাকালো। উদ্যান পুরোটা কফি এক চুমুকে শেষ করে। বড় এক কাপ বানিয়ে এনেছিস। রাফসা অর্ধেক রাফসা খেয়েছে, আর বাকিটুকু উদ্যান। রাফসার দৃষ্টি দেখে উদ্যান ভ্রু কুঁচকে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এটা আমার কফি ছিল। উদ্যান কাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর রাফসার দিকে তাকিয়ে বলল, কোথায়? কফিতে তো আপনার নাম লেখা নেই ম্যাডাম। রাফসা থতমত খেয়ে যায়। পর মুহূর্তেই বলে উঠল, আমার মুখের কফি ছিল। আপনি তো কারো এঁটো খান না। তোরটাও যে খাই না তা কোন কাগজে লেখা আছে? বাই দ্য ওয়ে, ঠোঁটে কি লিপস্টিক দিয়েছিস? রাফসা অবুঝ মন নিয়ে বলে, ভ্যাসলিন দিয়েছি, লিপস্টিক নয়। নাইস ফ্লেভার। রাফসা চোখ তুলে বড় বড় করে তাকালো। উদ্যান দায়সারাভাবে বলে, কফির কথা বলেছি। রাফসা স্বাভাবিক হলো। পা ফেলে যেতেই নিবে অমনি উদ্যান প্রশ্ন ছুড়ে, সিঙ্গেল মরবো সারা জীবন কেন মনে হলো আপনার? আশেপাশে তাকিয়ে দেখুন, কিছু পেলেও পেতে পারেন। আপনার কপালে বিয়ে নেই, তাই সিঙ্গেল মরবেন। উদ্যান ঠান্ডা গলায় বলে উঠল, গুনে গুনে ঠিক 6 মাস পর বিয়ে করব। সময় উল্টো গুনে যান মিস। রাফসা নাক মুখ কুঁচকে তাকালো। এই লোক নাকি বিয়ে করবে, হাউ ফানি। রাফসা ঠোঁট কামড়ে তাচ্ছিল্যের স্বরে বলল, আপনাকে মেয়ে দিবে কে? আপনার মতো গিরগিটির সাথে যে মেয়ের বিয়ে হবে সে কখনো সুখ পাবে না। কেন? উদ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন। রাফসা কথার তীরে ধুম করে বলে উঠল, কারণ আপনার সমস্যা আছে, সেজন্যই আপনার বউ সুখ পাবে না আপনার কাছে। উদ্যান অদ্ভুত চোখে তাকায় রাফসার পানে। ঠোঁট বাঁকিয়ে সামান্য হাসল। 2 কদম সামনে এসে দাঁড়িয়ে ঝুঁকে রাফসার মুখমণ্ডলে ঠোঁট কোল করে ফু দিল। রাফসা হকচকালো খানিক। উদ্যান গলার স্বর কিছুটা নিচু করে বলল, তুই চেক দিয়েছিলি? কি করে বুঝলি আমার বউ সুখ পাবে না? আমার বউয়ের জন্য ভারী চিন্তা হয়। আমার মতো একজনকে কি করে সামাল দিবে? রাফসা স্তব্ধ বিমূঢ় চেয়ে রইল। মিন করে বলেছে ধমকাধমকির কারণে সুখ পাবে না। আর এই লোক কথা কোন লাইনে গিয়ে জড়া দিল? ইয়া আল্লাহ, কি নোংরা! আপনার মাইন্ড এমন কেন? ছ্যাঃ ছ্যাঃ, ইয়াক, থু। উদ্যান গম্ভীর চোখে তাকালো। এমন করছে কেন এই মেয়ে? কি এমন বলেছে? রাফসা উদ্যানের পাশ কাটিয়ে চলে যায়। ছাদের সিঁড়ির কাছে আসতেই পেছন থেকে একটা তীক্ষ্ণ স্বর ভেসে আসে, নাইস ফ্লেভার। কফির জন্য ছিল না। রাফসা ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। কটমট করে বলে, অসভ্য পুরুষ। আন, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আন চোখ গরম করে তাকালো লোকটির পানে। এতে ভড়কে যায় লোকটি। বেশ সাহস নিয়ে কথাটা বলেছে। এখন যদি মাথা গরম করে মেরে দেয়। আন সিগারেটের ধোঁয়া উড়িয়ে বাঁকা হেসে বলল, কি করেছি? বাড়াবাড়ি কখন করলাম? তুমি ফরাজি বাড়ির মেয়ের দিকে চোখ দিয়েছ কেন? আস্ত থাকবে সেই চোখ? আন হাসল। ভয় পেয়ে কিছু হঠাৎ লোক মনে করেছে সে নিষিদ্ধ তোমার জন্য। বোঝার চেষ্টা করো, নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক বেশি। আমি আন ক্রেভিয়ান, পিছু হটার লোক নই। সে নারী আমার, একান্তই আন ক্রেভিয়ানের নারী। লোকটি বলল, পাবে না তাকে। যত্নে বড় করা ফুল মালি কখনো হাতছাড়া করে না। ছিনিয়ে নেব, এ কথায় উত্তর আনের। তোমার কীর্তি যা মেনে নেবে? আন অদ্ভুত চোখে তাকায়, ঠোঁটে ভয়ঙ্কর হাসি।
আপনার কীর্তির কথা বলুন। ফরাজি বাড়ির লোক হয়েও যে সে বাড়ির ধ্বংসের পেছনে পড়ে আছেন তা জানে তো? মুখ সামলে কথা বলো। ভুলে যেও না আমি তোমার আজ মাঝপথে থামিয়ে দিল, সতর্ক করে বলে, খবরদার এ শব্দ উচ্চারণ করবেন না। কেউই না, আমি আপনার। মায়াবী, দাঁড়াও। অনবরত এ ডাক শুনে পেছনে ফিরে রাফসা। আবিয়ানকে কোচিংয়ের রাস্তায় দেখে অবাক হয়। আবিয়ান এসে রাফসার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে। আপনি এখানে কি করছেন? এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমাকে হঠাৎ দেখলাম, তাই ডাক দিয়েছি। ও আচ্ছা, তাহলে আসি আমি। আবিয়ান বাদ সাধল। সব কার্যকর্ম ফেলে ছুটে এসেছে মায়াবীকে দেখবে বলে, আর ও যায় যায় শুরু করেছে। আবিয়ান বলে উঠল, এত তাড়া কিসের? চলো আশেপাশের কোনো রেস্টুরেন্টে বসি। না, এখন সময় নেই, একটা দরকারি কাজ আছে। আবিয়ান সাথে সাথে বলল, কি কাজ আমায় বলো। কবে করে দিচ্ছি। রাফসা আশেপাশে তাকালো। আবিয়ান অবাক হয় রাফসার দৃষ্টি দেখে। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, কোনো সমস্যা? আমায় বলো কি হয়েছে। এত চিন্তিত হবেন না, একটা মিশন আছে, সেটা করার জন্যই একটু ব্যস্ত। কি মিশন আমায় বলো, আমি কমপ্লিট করে দিচ্ছি। রাফসা ছোট 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 করে তাকালো। বলে কি, এই লোক না জেনেই কমপ্লিট করে দিবে বলেছে? শুনে যদি দৌড় মারে। না, লোকটাকে ভালোই মনে হয়। রাফসা কিছু একটা ভাবলো, তারপর বলল, সত্যি করে দিবেন? আবিয়ান মাথা নাড়িয়ে বলল, অবশ্যই করে দিব। তুমি বলো না কি করতে হবে। এখানে বলো যাবে না, সামনে চলুন। আচ্ছা চলো। রাফসার পেছনে পেছনে আবিয়ান পা ফেলে অনুসরণ করে চলতে থাকে। সাথে সাবিকুন সাইমা আছে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। কাঠফাটা দুপুরে সূর্যমামা উঁকি দিয়ে তাকিয়ে আছে। ব্যবসা গরম চারদিকে। পরন্ত দুপুরে আশেপাশে লোকজন গুটি কয়েক, থেকে থেকে দুই একজন দেখা যাচ্ছে। তবুও পায়ের জোরে বোঝা যায় বাড়ি ফেরার তাড়া। নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ি। কোচিং সেন্টার থেকে 10 মিনিট হেঁটে গেলেই দেখা যায় বাড়িটি। আশেপাশে তেমন বাড়ি ঘর নেই। কিছুটা দূরে গুটি কয়েক বাড়ি আছে। রাফসা হাঁটতে হাঁটতে দাঁড়ালো রোডের মাথায়। পেছনে সবাই দাঁড়িয়ে। রাফসা আশেপাশে তাকালো। জনমানবহীন পথ দেখে ঠোঁটের হাসি চওড়া হয়। আবিয়ান তা দেখে বুকের বাঁ পাশে হাত রেখে বিড়বিড় করে বলল, খুন করে ফেলল। সাইমা জহুরির চোখে পরক করে চারদিকে ভীতু স্বরে বলে, এই সাদি, আমরা ধরা পড়ে গেলে তখন কি হবে? আমার তো ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। আবিয়ান ভ্রু কুঁচকালো সাইমার কথায়। কিসের ধরা পড়ার কথা বলছে এই মেয়ে? নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে বলে উঠল, কিসের ধরা? তোমরা এখানে কেন এসেছ? সাইমা কিছু বলতেই যাবে অমনি রাফসা এক হাত দিয়ে সাইমার মুখ চেপে ধরল। সাইমা ছাড়া পাওয়ার জন্য অনবরত ছটফট করতে লাগলো। রাফসা জোর খাটিয়েই চেপে ধরেছে মুখ। অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, আমরা একটা কাজে এসেছি। আপনাকে কিন্তু বিশ্বাস করে এনেছি সাথে করে। বেইমানি করলে একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব বলে দিলাম। আবিয়ানের এইবার সন্দেহ হলো বেশ। গতি সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, করব না বেইমানি। আগে বলো কাহিনী কি? রাফসা আশেপাশে তাকালো। আবিয়ান এতে আরও অবাক হয়ে গেল। চুরি করতে এসেছে নাকি এরা? এমন করছে কেন আজব? মানে আমরা এখানে চুরি করতে এসেছি। বিস্ময়ে চোখজোড়া মুহূর্তেই কপালে উঠে গেল আবিয়ানের। কি বলছে ওর মায়াবী? চুরি করতে এসেছে এখানে? কিসের অভাব পড়েছে আবিয়ান শিকদারের যে ওর মায়াবীর চুরি করা লাগবে? মানুষ শুনলে কি বলবে? আবিয়ান শিকদারের ভাবি বউ চুরি করতে এসেছে? মান সম্মান লুটে নেওয়ার ধান্দায় নেমেছে বোধহয় এই মেয়ে। তোমার কি লাগবে আমায় বলো। চুরি করা ভালো কাজ নয়, আপনি বুঝবেন না। আজ শিকদার বাড়ি লুট করেই ছাড়ব। বিস্ময়ে থ হয়ে গেল আবিয়ান। শিকদার বাড়ি তো ওর বাড়িতেই চুরি করতে এসেছে ওর মায়াবী। আশেপাশে আবিয়ানের ছাড়া আর কারো শিকদার বাড়ি নেই। তার মানে সত্যি সত্যি রাফসা শিকদার বাড়িতে চুরি করতে এসেছে। আর শিকদার বাড়িই বা চিনল কি করে? আগে বাজিয়ে দেখতে হবে। শিকদার বাড়িতে চুরি করবে কেন? তুমি চেনো শিকদার বাড়ির কোনো ব্যক্তিকে? চিনি না। তবে এ বাড়ির ছেলের প্রতি প্রচণ্ড রাগ আমার। যদি সামনে পেতাম তাহলে মারতে মারতে তন্দুরি চিকেন বানিয়ে দিতাম। আবিয়ান ফেল করে তাকিয়ে রইল রাফসার পানে।
কি বলছে এই মেয়ে? শিকদার বাড়ির ছেলে তো একজনই, আবিয়ান শিকদার। রাফসা রেগে আছে কেন? আবিয়ান নড়ে চড়ে দাঁড়ায়, কণ্ঠ যথেষ্ট স্বাভাবিক রেখে বলে উঠল, শিকদার বাড়ির ছেলের প্রতি এত রাগ কেন তোমার? কি করেছে সে? ওই আবাল শালা আমার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছে 2 দিন আগে। আল্লাহ বাঁচিয়েছে বাবাকে, মন চাইছে চটকে গাল লাল করে দেই। আবিয়ান কেসে উঠল, বিস্ময়ে চোয়াল ঝুলে যায়। এই ছিল কপালে ওর, প্রথমে আঙ্কেল, তারপর ভাইয়া, আর এখন বিশ্ব বিখ্যাত ডায়লগ আবাল। আর কি কি বাকি আছে? এক এক করে না এসে সব একসাথে এলেই তো পারে। অজ্ঞান হয়ে কতক্ষণ পড়ে থাকবে? বারবার শক দেওয়ার কি আছে? আবিয়ানের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সামনেই শিকদার বাড়ি দেখা যাচ্ছে, 2 তলা বিশিষ্ট ভবন, চারদিকে দেয়াল তুলে দেওয়া। আমি যাব না ভাই। সাইমার কথায় রাফসা চোখ গরম করে তাকালো, হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, আজকে শিকদার বাড়ি লুট করেই ছাড়ব, চল শালি। আবিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। আবিয়ানকে এগোতে না দেখে রাফসা ধুম করে বলল, আপনি আসছেন না কেন? নাকি ভয় পেয়েছেন? আসছি। আবিয়ান পা চালালো সামনে। বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। আপাতত কোনো গার্ড নেই। এমন সময় সবাই খেতে যায়। রাফসা সায়মার হাত ছেড়ে দিল, উল্টো ঘুরে আবিয়ানকে বলে, দেয়াল টপকান। না, হ্যাঁ, জলদি দেয়াল টপকে ওপাশে গিয়ে গেট খুলে দিন, নয়তো আমরা ঢুকবো কি করে? জলদি করুন, নয়তো ধরা পড়ে যাব। আবিয়ান একবার গেটের দিকে তাকায়, তালা ঝুলছে গেটে, চাবি আছে সাথেই, চাইলে নিমিষেই চাবি দিয়ে গেট খুলতে পারে আবিয়ান, তাতে তো ধরা পড়ে যাবে। তোমরা উল্টে ঘুরে দাঁড়াও। রাফসা চোখ ছোট ছোট করে বলল, উল্টো ঘুরে দাঁড়াবো কেন? আমার লজ্জা লাগে, তোমরা তাকিয়ে থাকবে আমি দেয়াল টপকাবো? তোমরা উল্টো ঘুরে দাঁড়াও। রাফসা এখনো খেয়াল করেনি গেটে তালা ঝুলছে। লজ্জা লাগবে কেন ভাইয়া? আপনি কি হিসু করবেন? মুহূর্তেই চোখ জোড়া কপালে উঠে গেল আবিয়ানের। আজ কার মুখ দেখেছিল ঘুম থেকে উঠে? মনে পড়ছে রনির মুখ দেখেছে। আজ আসুক, খবর হচ্ছে। রাফসা কথাটা বলে নিজেই স্তম্ভিত হয়ে গেল। জলদি করে উল্টো ঘুরে দাঁড়ায়, সাথে সাবিকুন সাইমাও। আবিয়ান তাড়াতাড়ি করে পকেট থেকে মানিব্যাগ বের করে আনে, ভেতর থেকে চাবিটা এনে আস্তে করে গেট খুলে ঢুকে। চাবিটা পকেটে ঢুকিয়ে ফেলল, তারপর মেঝেতে দাঁড়িয়ে জোরে একবার লাফ মারে। গেট খোলার অত আওয়াজ করে বলল, হয়ে গিয়েছে, পেছনে ঘুরতে পারো। চট করে পেছন ঘুরে তাকালো। আবিয়ানকে ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এমা, আপনি ওপাশে কি করে গেলেন? দেয়াল টপকে এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আবিয়ান গেট খুলে দিল। রাফসা, সাবিকুন, সাইমা ভেতরে ঢুকে। এখন কি করবে বলো? পেয়ারা চুরি করব। রাফসার কথায় ভড়কে যায় আবিয়ান। কি বলেছে এই মেয়ে? সব ছেড়ে পেয়ারা চুরি? গাছে উঠুন জলদি। আরেক দফা অবাক হয় আবিয়ান। গাছে উঠতে হবে এখন? আবিয়ানকে নিজের দিকে এগিয়ে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রাফসা তাড়া দিয়ে বলল, আরে বড় ভাই, তাড়াতাড়ি করুন তো, দেখে ফেললে সর্বনাশ। আবিয়ান তাকায় গাছের দিকে, তেমন বড় না, হাত দিয়েই টেনে ছিঁড়তে পারবে। আবিয়ান গেল গাছের সামনে, চটপট করে হাত বাড়িয়ে কাছে থাকা পেয়ারাগুলো পেড়ে ফেলল। রাফসা একে একে ব্যাগে ঢুকালো। তৎক্ষণাৎ কারো পায়ের শব্দ শোনা যায়। রাফসা এক হাতে ব্যাগ ধরে, অপর হাতে সাবিকুন সাইমাকে ঠেলে গাছের পিছনে লুকিয়ে পড়ে। আবিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল চাপড়ে বলল, এই বড় ভাই, এখানে এসে লুকিয়ে পড়ুন, নয়তো হাত পা ভাঙবে। রাফসার কথা মতো আবিয়ান পাশের গাছের পিছনে লুকিয়ে পড়ে। 3 জন কালো কাপড় পরা গার্ড হাজির হয় বাগানে। বসার জায়গায় আরাম করে বসে। আবিয়ান একটু নাটক করে বলল, মায়াবী, আমাদের ধরে যদি ওরা ঠ্যাং ভেঙে দেয় তখন কি হবে? রাফসা মৃদু ধমকে বলল, এই মিয়া, চুপ থাকুন তো, ধরা তো এখন আপনার জন্য খাবো, এত ফটর ফটর করছেন কেন? আর ধরা খেলেও আপনাকে ফেলে আমি পগার পার, ওদের মাঝে ফেলে যখন উত্তম মধ্যম দিবে না তখন ঠিক হবে। রাফসার ধমকে কেঁপে উঠল আবিয়ান। এই মেয়েই প্রথম এভাবে কথা বলার সাহস পেয়েছে। রাফসার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ঘেঁচা ফু হয়ে যেত।
আবিয়ান নিজের দিকে তাকালে মাঝে মধ্যে আফসোস হয়, বয়সে এত ছোট মেয়ের কাছে হুলো বিড়াল হয়ে থাকতে হয়। প্রেমে পড়লে সবই সম্ভব বুঝি। আবিয়ানের আকাশ কুসুম ভাবনার মাঝে রাফসা হালকা চেঁচিয়ে উঠল, ঢিঙ্কা চিকা পেরেছি। উফ, ও মজা। আবিয়ান চেয়ে দেখল রাফসার খুশিটা। এতে যেন মনে একটা প্রশান্তি বয়ে গেল। রাফসাদের পেছনেই লিচু গাছ, সেখান থেকেই লিচু ছিঁড়তে পেরে রাফসার খুশি। এখন আমরা দৌড় দিব, ঠিক আছে? আমি রেডি সেডি বললেই সবাই একসাথে দৌড়, ওকে? সবাই মাথা নাড়ল। রেডি সেডি 1 2 3 দৌড়। বোরখা তুলে এক দৌড় লাগায় ওরা। পেছনে আবিয়ান, বেচারা নিজের বাড়িতে নিজের চুরি করতে হয়েছে। গার্ডরা শব্দ পেয়ে দৌড়ে আসে। এভাবে দৌড়ে যেতে দেখে চেঁচিয়ে পিছু নিল। রাফসার পেছনে তাকানোর সুরত নেই। যান নিয়ে পালাতে পারলেই হবে। বাড়ির বাইরে আসার পরেও গার্ডরা না থামাতে দৌড়াতে আবিয়ান পেছনে তাকিয়ে চোখ পাকিয়ে বুঝালো, থেমে যা গাধার বাচ্চা, নয়তো আজ হচ্ছে তোদের। আবিয়ানকে দেখে নিমিষেই দাঁড়িয়ে গেল সকলে। ফ্যাল করে তাকিয়ে রইল। গোসল শেষ করে বেরিয়েছে উদ্যান। যা গরম পড়েছে, এই লোকের সকাল থেকে অলরেডি 2 বার শাওয়ার নেওয়া শেষ। কোমরে শুধু একটা ধবধবে সাদা তাওয়াল জড়ানো। শাওয়ার নেওয়ার পর উদ্যান যেন একদম নতুন করে সতেজ হয়ে উঠেছে। তার শরীর থেকে হালকা পানির ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, যা তার গঠনকে আরও স্পষ্ট করে তুলছে। ভেজা চুলগুলো কপালের উপর নরমভাবে লেগে আছে, আর কিছুটা ঘাড় বেয়ে নেমে এসেছে। তার কাঁধ চওড়া ও শক্ত, যেন নিয়মিত যত্ন আর ব্যায়ামের ছাপ স্পষ্ট। বুকটা প্রশস্ত, হালকা ওঠানামা করছে শ্বাসের সাথে। বাহুগুলো দৃঢ় ও গঠিত, শিরাগুলো একটু একটু ফুলে আছে, যা তার শক্তিমত্তার ইঙ্গিত দেয়। পেটের অংশে হালকা অ্যাবসের রেখা দেখা যায়, অতিরিক্ত নয়, কিন্তু ফিটনেসের একটা সুন্দর ভারসাম্য আছে। কোমরটা ছিমছাম, আর পুরো শরীরের গঠন এমন যে চোখে পড়ার মতো আকর্ষণীয়। উদ্যান কাভার্ড থেকে কালো ট্রাউজার এবং কালো গেঞ্জি বের করে তা গায়ে জড়িয়ে নিল। 2 দিন পর মেডিকেল জয়েন দিবে। 2 দিন বাড়িতে থেকেই সময় দিবে ভেবেছে। মিররের সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করার মাঝেই ফোনটা বেজে উঠল। উদ্যান ভ্রু কুঁচকালো এতে। ভর দুপুরে কে কল করবে? ফোনটা ড্রেসিং টেবিলের উপরেই ছিল। চেনা নাম্বার দেখে খানিক অবাক হলো। দেয়াল ঘড়িতে সময় দেখে বিড়বিড় করে শুধায়, এখনো আসেনি বাড়ি? ফোনটা বাজতে কেটে গিয়েছে। উদ্যান ব্যাক করে ওপাশ থেকে, হ্যাঁ বল, কি হয়েছে? ওপাশ থেকে যদিও বা কিছু শোনা যায়নি, ওপাশের ব্যক্তির কথা শুনে মুহূর্তের হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিল। আচ্ছা, দেখছি আমি। আর সব সময় খবর রাখবি ওর। উল্টোপাল্টা দেখলেই আমাকে জানাবি, বলেই খট করে ফোন কেটে দিল। ছুঁড়ে মারে তা বিছানার ওপর। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। আজ এ পর্যন্তই বন্ধুরা। আজকের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন।